বুদ্ধবাবুকে সব থেকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসেন? একদম, বাবা মার পরে যাকে সব থেকে বেশি সম্মান করি, ভালোবাসি। আমাদের বেকার যুবকদের শেষ আশার আলো ছিল যে, তার জন্য একটা লাল গোলাপ ছিল। নাম রতন দত্তগুপ্ত। আমি ব্রাহ্মণ না, আর জ্যোতিবাবু, বুদ্ধদেব বাবু, বিশেষ করে বুদ্ধদেব বাবুর জন্য আমার সবসময় একটা আবেগ থাকে। সবচেয়ে বড় কথা হলো যে পশ্চিমবঙ্গের যে স্বপ্ন নিয়ে উনি এতদিন বেঁচে ছিলেন, আমার মনে হয় যে ওনার চলে যাওয়ার পরে বোধহয় এই স্বপ্নটাকে আরো বাস্তবায়িত করার জন্য এই প্রজন্মের ছেলেমেয়েরা আরো বেশি এবারকার উদ্বুদ্ধ হতে পারে। হ্যাঁ, আমরা দেখেছি বুদ্ধবাবুর লেখনী, মানে বুদ্ধবাবুর লেখক হিসেবে একজন অসাধারণ লেখক ছিলেন। বিশেষ করে স্বর্গের নিচে, মহাবিশৃঙ্খলা, আমি মায়াকোভস্কি বলছি, এরকম অসাধারণ কতগুলো বইয়ের তিনি লেখক। লেখক বুদ্ধদেব ভট্টাচার্যের কোন বইটাকে আপনার সবচেয়ে বেশি প্রাধান্য দেন? নিচে বিশৃঙ্খলা, কোনো কথা হবে না। আমাদের সঙ্গে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অন্যতম বিশিষ্ট বামপন্থী নেতা মানিক সরকার। সাউন্ডের কিছু প্রবলেমের জন্য এই শোকাবহ মুহূর্তে সেই সাউন্ডটা আসেনি বলে মানিকবাবু যা বলেছেন সেগুলোই আমরা তুলে ধরছি। প্রথম কথা, মানিকবাবু বললেন বুদ্ধদেব ভট্টাচার্যের যারা অনুগামী আছেন, যারা অনুরাগী আছেন, তাদের আগে আর বাড়িতে বসে থাকলে হবে না, কারণ দেশের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলোর সামনে দাঁড়াতে হবে। বুদ্ধদেব ভট্টাচার্য, তোমায় আমরা বলছি না ভুলবো না। আমরা সব্যসাচী বাবুকে পেয়ে গেছি এরকম একটা দিনে। এই দিনটাকে কিভাবে ব্যাখ্যা করবেন, এই প্রশ্নটা খুব খারাপ প্রশ্ন, কিন্তু বুদ্ধবাবু কি উত্তরাধিকার রেখে গেলেন সেটাকে যদি একটু ব্যাখ্যা। উত্তরাধিকার যেটা 10 বছর পর কি প্রয়োজন এটা সমাজের জন্য, রাজ্যের জন্য, এটা যিনি ভাবতে পারেন, দূরদর্শিতা, এটাই একজন নেতার প্রকৃত পরিচয়। বুদ্ধবাবু জানতেন আজ থেকে প্রায় 20-22 বছর আগে, যখন তিনি এই কৃষি আমাদের ভিত্তিশিল্প, আমাদের ভবিষ্যতের কথা বলতে শুরু করেছিলেন, তিনি জানতেন যে এই অর্থনীতিতে কাজ যদি না তৈরি করা যায় আমরা এগোতে পারবো না, বেকারের জ্বালা মিটবে না। এটা রাজনীতির কথা নয়, এটা আজকে বাস্তব কথা, দেশ রাজ্যের কথা। অর্থাৎ যেটা প্রয়োজন ভবিষ্যতের জন্য সেটা নিয়ে লড়াই করার নামই হচ্ছে রাজনীতি। তাই হচ্ছে না। একটু আগেই আমার এক বন্ধু বলছিলেন যে লেখক বুদ্ধদেব ভট্টাচার্যের কথা এই বন্ধু বলছিলেন, বিশেষ করে তিনি যখন মানিক বন্দ্যোপাধ্যায় এবং মায়াকোভস্কিকে আবিষ্কার করছেন এবং বিপ্লবের পরে মায়াকোভস্কির আত্মহত্যার দিকেও একভাবে দিক নির্দেশ করছেন, ফলে বুদ্ধবাবুর মধ্যেও তো একটা বিদ্রোহ লুকিয়েছিল। এই বিদ্রোহের ভাষাটাকে আপনি কিভাবে দেখছেন? এই জায়গাটা তো এইটাই, মানে মূল কথা হচ্ছে কি, বিদ্রোহ বিপ্লব সেটা সবসময় সৃজনশীল এবং সেটা বিজ্ঞানসম্মত সৃজনশীলতা। সেই কাজটাই উনি তৈরি করতে পেরেছিলেন। এই পরিকল্পনা যিনি করতে পারেন, তিনি যদি সাহিত্য যথেষ্ট পরিমাণ, তার যদি সেখানে দাপট না থাকে, সম্ভব না। এটা বুদ্ধবাবু পারতেন, কারণ তিনি পুড়ে যায় জীবন নশ্বর লিখেছিলেন। থ্যাংক ইউ। আপনাদের নামটা? আমার নাম সুদীপ ব্যানার্জি। আমি স্বাতী পাল। স্বাতী পাল, হ্যাঁ। বাবা, এবার আপনারা কি বুদ্ধবাবুর এই প্রয়াণে এসছেন শোক জানাতে, শ্রদ্ধা জানাতে? আপনারা কি এসএফআই এর সঙ্গে যুক্ত? হ্যাঁ, আমি এসএফআই উত্তর 24 পরগনা জেলা কমিটির মেম্বার। বাবা, তাহলে এসএফআই নেত্রী শুনলেই হাসি এসে গেল। যাই হোক, যে বিষয়, আমাদের দলে নেত্রী হয় না, আমরা সবাই কর্মী। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আজকের এই বুদ্ধবাবুর চলে যাওয়াটাকে আপনি কিভাবে, মানে এই চলে যাওয়ার ফলে বার্তাটা কি? বার্তা বলতে যেটা প্রধান কথা, বুদ্ধবাবু যুবকদের জন্য, ছাত্রদের জন্য যে স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্ন বাস্তবায়িত করার একটা প্রচেষ্টা উনি করেছিলেন, যেটা হলে সারা রাজ্য জুড়ে একটা আমূল পরিবর্তন দেখা যেতে পারতো, মানে সত্যিকারের উন্নয়ন হতো, যেটাকে উন্নয়ন বলে চালানো হচ্ছে আজকে প্রায় 15 বছর ধরে, সেটা তো আদতে উন্নয়ন নয়, প্রতিটা মানুষই সেটা কম বেশি বোঝেন। এইবার কথা হচ্ছে যেটা, যে আজকে যদি সত্যি ওনার প্রচেষ্টাটা সফল হতো, তাহলে সত্যি আমরা উন্নয়ন দেখতে পেতাম
আজকে গুজরাট বা অন্যান্য রাজ্যগুলোর মতন আমাদের পশ্চিমবঙ্গেও সেই রকম চাকরির সুযোগ গুজরাটে কি পেতে আদৌ পারতাম। উন্নয়ন কোনো কিছু হয়েছে? সেখানে তো সাম্প্রদায়িকতা ইকুয়াল টু উন্নয়ন। হ্যাঁ, সেখানে তবু এই যে আজকে দেখবেন যে আদিবাসীদের ওপর ভয়ঙ্কর অত্যাচার হ্যাঁ, আছে। অবশ্যই আজকে তাই, আমি অবশ্যই। উন্নয়নের জায়গায় যাব না, আজকে একটা অন্য ধরনের দিন, হ্যাঁ। আজকে একটা অন্য বিষয়ে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ। সেটা হলো বুদ্ধবাবু একদম যুব রাজনীতি থেকে উঠে এসেছিলেন, হ্যাঁ। ডিআইএফআই এর তিনি একটা রাজ্য নেতা ছিলেন হ্যাঁ এবং আমরা প্রতিষ্ঠাতাও ছিলেন। এবার সেই জায়গা থেকে আমরা যদি দেখি যে বুদ্ধবাবু হিমসেলফ ইজ এ গ্রেট রাইটার, অসাধারণ লেখক ছিলেন। বুদ্ধবাবুর লেখা আপনাকে কিভাবে অনুপ্রাণিত করে? বুদ্ধবাবুর কোনো লেখা পড়া হয়েছে? হ্যাঁ, স্বর্গের নিচে বিশৃঙ্খল, মহাবিশৃঙ্খলাটা আর পড়েছি। কিছু পড়া হয়নি? মায়াকোভস্কি? হ্যাঁ, পড়েছি, কিছু পড়া হয়েছে কিছু। এবার ওনার লেখা অনুপ্রাণিত করে বলতে প্রধান যে কথাটা বলবো সেটা অবশ্যই যে জীবনে লড়াইয়ের যে অনুপ্রেরণা, যদি আমি বলি সেটা ওনার থেকেই শেখা। যে ওনার খুব একটা বক্তব্য আমরা জানি যে এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। এবার লড়াই যদি বলেন, জীবনের সমস্ত ক্ষেত্রেই কম বেশি লড়াই প্রতিটা মানুষকেই লড়তে হয়। সেই লড়াইয়ের অনুপ্রেরণার কথা যদি বলি সেটা অবশ্যই বুদ্ধদেব ভট্টাচার্য। আমাদের সঙ্গে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অন্যতম বিশিষ্ট বামপন্থী নেতা মানিক সরকার। সাউন্ডের কিছু প্রবলেমের জন্য এই শোকাবহ মুহূর্তে সেই সাউন্ডটা আসেনি বলে মানিকবাবু যা বলেছেন সেগুলোই আমরা তুলে ধরছি। প্রথম কথা, মানিকবাবু বললেন বুদ্ধদেব ভট্টাচার্যের যারা অনুগামী আছেন, যারা অনুরাগী আছেন, তাদের আগে আর বাড়িতে বসে থাকলে হবে না। কারণ দেশের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলোর সামনে দাঁড়াতে হবে এবং বড় করে স্বপ্ন দেখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে মানিক সরকার আগে দেশের সামনে যে ফ্যাসিস্ট চ্যালেঞ্জ সহ নানা চ্যালেঞ্জ রয়েছেন সেগুলোর কথা তুলে ধরলেন এবং পরিষ্কার তিনি বললেন যে বুদ্ধদেব বাবুর শুধু লেখা বলতে স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা নয়, তার যে বিভিন্ন নাটক রয়েছে, তার যে কবিতা রয়েছে, সেই সমস্ত কিছুর ভেতর দিয়ে একজন পূর্ণাঙ্গ স্বপ্নদ্রষ্টা কমিউনিস্টকে খুঁজে পাওয়া যায়, যিনি কিনা দেশের মুক্তির কথাকে সজোরে তুলে ধরেছিলেন। এক অদ্ভুত শোক ঘন মুহূর্ত এই মুহূর্তে বামপন্থী রাজনীতির জন্য এবং গোটা বাংলার জন্য। সেই সন্তপ্ত বাংলায় বুদ্ধবাবুকে হারানোর পর আমরা সিপিআইএম এর সমর্থক এবং সাধারণ কর্মীদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছি যে এই মুহূর্তে এই শোকের ভাষা কি প্রতিরোধের আগুন। আপনার নামটা? আমার নাম রতন দত্তগুপ্ত। আমি বাম মনোবাসকর না, আর জ্যোতিবাবু, বুদ্ধদেব বাবু, আর বিশেষ করে বুদ্ধদেব বাবুর জন্য আমার সবসময় একটা আবেগ থাকে। সবচেয়ে বড় কথা হলো যে পশ্চিমবঙ্গের যে স্বপ্ন নিয়ে উনি এতদিন বেঁচেছিলেন, আমার মনে হয় যে ওনার চলে যাওয়ার পরে বোধহয় এই স্বপ্নটাকে আরো বাস্তবায়িত করার জন্য এই প্রজন্মের ছেলেমেয়েরা আরো বেশি এবারকার উদ্বুদ্ধ হতে পারে। হ্যাঁ, আমরা দেখেছি বুদ্ধবাবুর লেখনী, মানে বুদ্ধবাবুর লেখক হিসেবে একজন অসাধারণ লেখক ছিলেন। বিশেষ করে স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা, আমি মায়াকোভস্কি বলছি, এরকম অসাধারণ কতগুলো বইয়ের তিনি লেখক। লেখক বুদ্ধদেব ভট্টাচার্যের কোন বইটাকে আপনার সবচেয়ে বেশি প্রাধান্য দেন? স্বর্গের নিচে বিশৃঙ্খলা। কোনো কথা হবে না, তার একটা লাইন যদি বলেন। আমার ঠিক এই মুহূর্তে আমি বলতে গেছি সরকার নিচে বিশৃঙ্খলা, এটা নিয়ে কথাই নেই। হ্যাঁ, আর সবচেয়ে বেশি মনে হলো যেটা আমি এই কালকেই আমি ফেসবুকে পোস্ট করে রেখেছি, শোনা মাত্রই 22শে শ্রাবণ। অবশ্যই অবশ্যই এই জিনিস ভোলার না, যতদিন থাকবে আবৃত্তি ততদিন এই জিনিসটা বাড়বে। হ্যাঁ হ্যাঁ, এবার একটা বলুন প্লিজ, আপনি যেটা বলছিলেন। না আপনি বলুন। হ্যাঁ, এবার একটা শেষ প্রশ্ন আজকের মতো, অন্যদিন আরো গভীরভাবে কথা বলবো বলে। আমরা দেখি বামপন্থীদের যে কোনো মিটিং মিছিলে ব্রিগেডেও লোক ভর্তি হয়, কিন্তু ভোটের সময় আমরা দেখি বামপন্থীদের একটা বড় অংশ বিজেপিতে চলে যায়। বুদ্ধদেবের এই মহাপ্রয়াণের পরে কি এই প্রবণতাটা চেক হবে? আশা করি হবে, কিন্তু সবচেয়ে বামপন্থীদের সবচেয়ে বড় দুর্বলতাটা যেটা হচ্ছে আমাদের মাঝখানে আমি দেখেছি আর কি, আমাদের গ্রামের সংগঠনটা একটু দুর্বল আছে। জানি না ঠিক বলছি কি না, একটু সংগঠন দুর্বল আছে, এবং সেটাকে যদি আমরা একটু দাঁড়িয়ে থেকে প্রতিবাদের ভাষায় আসতে পারি তাহলে কিন্তু ঘুরে আসতে কোনো সমস্যা হবে না। কথা মুখের সামনে আপনি যখন কথা বলবেন নির্ভয়ে কথা বলতে পারেন। আমরা বাক স্বাধীনতার আমি মেম্বার আপনার। থ্যাংক ইউ, দত্তগুপ্ত। থ্যাংক ইউ করে আপনার প্রতি ভাষা আমার যায়। এটা বিরাট পাওনা আমার। আমি সেই জন্যই তো দেখে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আশা করি বামপন্থীদের একটা এই প্রজন্ম ছেলে মেয়েদেরকে যারা আছে আর কি, সবাইকে আমি বলবো না, মীনাক্ষী, সৃজন, দীপশিতা,
17 মানে সায়ন আর মাঝখানে যারা আছে আর এদেরা যেভাবে উদ্বুদ্ধ হচ্ছিল, যেটা আমি গত লোকসভা নির্বাচনে দেখেছি প্রত্যেককে, সেই উদ্বুদ্ধটাকে ধরে রাখতে পারলে আমার মনে হয় বামদের এগিয়ে যাওয়ার কোনো অসম্ভব বলে কোনো কিছু হবে না। আর সবচেয়ে সারাদিনের পরে আমি একটা কথা বলি যে সারাদিনের পরে নজরুলগীতি শুনি, আধুনিক গান শুনি, রবীন্দ্রসঙ্গীত শুনি, মান্না দে শুনি, হেমন্ত শুনি, সবই শুনি, কিন্তু শেষ হচ্ছে দিনের শেষে ঘুমের দেশে, সে হেমন্ত মুখোপাধ্যায়। তেমনি সারা পৃথিবীতে একটাই শব্দ যেটা হচ্ছে ডান আর বাম, এই ডানের যেই অবক্ষয় চলছে সারা পৃথিবীতে, এটা তো অস্বীকার করে লাভ নাই। আজকে ফ্রান্স বলুন, গ্রেট ব্রিটেন বলুন, আরো বিভিন্ন বিশ্বজুড়েই বামপন্থার একটা অন্য ওয়েদার এসছে, হাওয়া এসছে, ঝড় এসছে। সেইটাকে আমাদেরকে অবশ্যই আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে একটু অসুবিধা আছে, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো আমি কখনো আশা হতো না। ঠিক, ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম সৌম্যদীপ্ত রায়চৌধুরী। বিষয়টা হচ্ছে যে বুদ্ধবাবু যে কোনো নেতৃত্ব বা কমিউনিস্ট নেতৃত্ব চলে গেলে তিনি একটা অঙ্গীকার রেখে যান, একটা উত্তরাধিকার রেখে যান। বুদ্ধবাবুর অঙ্গীকারটাই কিভাবে খুঁজে পাচ্ছেন? বুদ্ধবাবু যে স্বপ্নটা দেখিয়েছিলেন, যে স্বপ্নটা দেখাতে চেয়েছিলেন, যে স্বপ্নটাকে বাস্তব করতে চেয়েছিলেন, সেটা সেই সময়কার রাজ্য রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে সম্ভবপর হয়নি। আমরা যারা ওনার অনুসারী, আমরা যে বৃহত্তর মতবাদে বুদ্ধবাবু বিশ্বাস করতেন, বামপন্থার মতবাদে আমরা যারা বিশ্বাসী, আমরা শপথ করছি, আমরা চেষ্টা করছি, আমরা তার অপূর্ণ কাজগুলোকে করব। আগামী দিনে পার্টি নেতৃত্ব তারা অবশ্যই রূপরেখা ঠিক করবেন। আমরা কেউ পার্টি কর্মী, কেউ পার্টি সমর্থক, কেউ শুধু ভোটার, কিন্তু আজকে যে স্বতঃস্ফূর্ত জনবিস্ফোরক তা বোধহয় শুধু একটি মানুষের জন্য, যার নাম বুদ্ধদেব ভট্টাচার্য। একটা গোলাপ হাতে আমার এক বন্ধু চলে এসছেন। এই পাবলো নেরুদা একবার বলেছিল না, ফুলগুলো তুমি ছিঁড়ে ফেলতেই পারো, বসন্তের সমাগমকে আটকাতে পারবে না। আপনার নাম কি? আমার নাম দিবাকর মিত্র। আজকে কি শ্রদ্ধা জানাতে এসছেন, ভালোবাসা জানাতে এসছেন? অবশ্যই, এবং সেটা হৃদয়ের সব থেকে বেশি গভীর থেকে যাকে ভালোবাসি তার জন্য। বুদ্ধবাবুকে সব থেকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসেন? একদম, বাবা মার পরে যাকে সব থেকে বেশি সম্মান করি, ভালোবাসি। আমাদের বেকার যুবকদের শেষ আশার আলো ছিল যে, তার জন্য একটা লাল গোলাপ ছিল। এরপরে আজকে আর কোনো রাজনৈতিক কথা বলতে ইচ্ছে করছে না। এক গভীরতর রাজনীতির সামনে আমরা দাঁড়াচ্ছি, যেখানে এক যুবক বলছেন, আপনার নামটা? দিবাকর মিত্র। কোথা থেকে এসছেন? হাবড়া থেকে আসা দিবাকর মিত্র বলছেন, একটা গোলাপ রেখেছি, সেই গানটা ফিরে আসছে, একটা গান লিখো আমার জন্যে। We salute to comrade. Let's salute to comrade. বুদ্ধদেব ভট্টাচার্য, তোমায় আমরা বলছি না, ভুলবো না।